তাহলে আমরা শুরু করি গতকাল যেখানে আমরা শেষ করেছিলাম আর কি, যে দুইটা ফাইবার আমরা একসাথে পড়ছিলাম, তাই না? এসিটেট এবং ট্রাই এসিটেট ফাইবার। এবং আমরা গত ক্লাসে আলোচনা করেছি স্ক্রিনটা যে প্রেজেন্ট হয় নাই। হাইড্রোলাইসিস যদি আমরা করি তাহলে আমরা পাবো হলো সেকেন্ডারি এসিটেট, পলিমারটা পাবো। আর যদি হাইড্রোলাইসিস না করি, মানে তার আগের ধাপ, সেটা হলো প্রাইমারি এসিটেট। তাহলে প্রাইমারি এসিটেট করার পরে আমরা কি হাইড্রোলাইসিস করব কি করব না, এই সিদ্ধান্ত আসলে আগেই নেওয়া হয়। যদি আমরা হাইড্রোলাইসিস না করি তাহলে হাইড্রোলাইসিস স্টেপটা বাদ যাবে। হ্যাঁ, হাইড্রোলাইসিস যদি না করি আর কি, এই স্টেপটা বাদ যাবে। তাহলে তুমি যে ফাইবারটা পাবা সেই ফাইবারটা কিন্তু ট্রাইএসিটেট ফাইবার। আর হাইড্রোলাইসিস স্টেপটা যোগ করলে তুমি যে ফাইবার পাবা সেটা হলো এসিটেট ফাইবার। অন্যান্যগুলো মোটামুটি সেম, যদিও আমি এত ডিটেল আলোচনা করছি না, এখানে অবশ্যই ডিটেলিং আছে, কিন্তু আমরা ওই লেভেলে করছি না। মোটামুটি ভাবে যে ধাপগুলো আমরা করছি, তাতে হাইড্রোলাইসিসটা বাদ দিলে আমরা পাবো ট্রাইএসিটেট ফাইবার। হাইড্রোলাইসিস স্টেপটা যদি থাকে তাহলে তো প্রাইমারি এসিটেট ভেঙে গিয়ে আবার সেকেন্ডারি এসিটেট হবে, তাই না? তখন আমাদের পলিমার হয়ে যাবে ভিন্ন, তখন আমরা পাবো হলো এসিটেট ফাইবার। ওয়াশিং এবং স্টেবিলাইজেশন গুরুত্বপূর্ণ। ওয়াশিং আমাদের যে অন্যান্য যে ইম্পিউরিটিস গুলো আছে আর কি, আমাদের তো শুধু ফাইবার দরকার, তাই না? অন্যান্য কেমিক্যাল তো আমাদের দরকার নেই, সেগুলিকে ওয়াশিং এর মাধ্যমে দূর করা হয়। আর পলিমারের মধ্যে যে কিছু সালফেট এস্টার থাকে সেগুলিকে দূর করার জন্য আমরা স্টেবিলাইজার ব্যবহার করি ওয়াশিং এর সাথে সাথে আর কি। তাহলে আমার পলিমারটা সেফ পলিমার তৈরি হয়ে গেল। এখন উৎপন্ন যে পলিমার, স্যার আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই স্যার। সরি, উৎপন্ন যে পলিমার, সেই পলিমার কিন্তু ভিজা থাকে, তাই না? বুঝতে পারছো তো ভিজা থাকে কেন? আগের যে ধাপগুলো আছে দেখো, ওয়াশিং করেছি না, এর আগের ধাপে ভিজা আছে তোমাদের পলিমার। তাহলে এটাকে শুকানোর জন্য ব্যবস্থা করতে হবে। ভিজা অবস্থায় তার পলিমার আমরা ইউজ করব না, শুকানোর ব্যবস্থা করা হয় কি, এটা এখন তোমরা মিল ইন্ডাস্ট্রিতে যদি কখনো গিয়ে থাকো, তাহলে ইয়ার্ন ডাইং যখন হয় তখন যে 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 ধরনের এই ব্যবস্থা নেওয়া হয়, অথবা ওয়াশিং মেশিন যাদের বাসায় আছে, দেখবা তোমার মেশিন কিন্তু এই ওয়াশিং সাইকেলের পর একটা স্পিনিং সাইকেল আছে, কাপড়গুলিকে অনেক জোরে জোরে ঘোরায়, তাতে পানিগুলো চলে যায়। বা পানির সাথে যদি অন্য কোনো ময়লা টলা থাকে, মানে ওয়াশিং করার পরে যে ওই যে সাবানের ফেনা টেনা এগুলো থাকে, এগুলো চলে যায়। তো ওই রকমের একটা সিস্টেম ব্যবহার করা হয়, হাইড্রো এক্সট্রাকশন বলে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করা হয়। তাহলে পানিটা দূর করে ফেলা, কিন্তু 100% পানি কিন্তু দূর হয় না, আরো মনে করো 15 থেকে 20% পানি থেকে যায়। তারপর আবার ড্রায়ার ইউজ করলে সেটা সম্পূর্ণ 100% ড্রাইং হয়। তবে 100% যখন ড্রাইং হয়ে যাবে তখন তুমি পাবা পলিমার ফ্লেক্স। তোমাদের মনে হয় যে স্যার ফ্লেক্সটা কি, এটা তো আমি জানি না। ফ্লেক্সটা হলো কি, মানে কিছু গুঁড়া কিছু টুকরা পলিমার, সলিড অবশ্যই, কিন্তু গুঁড়া টুকরা এরকম। আমি তো পরে একটা ছবি দেখাবো অবশ্য ধারণা নেওয়ার জন্য। এই অবস্থায় এটাকে বলে ফ্লেক্স। এখন টুকরা, গুঁড়া টুকরা, এইভাবে ভাবা সলিড। তারপর এটাকে ব্লেন্ডিং করা হয়। ব্লেন্ডিং করার উদ্দেশ্যটা হলো যে এই যে আমরা যে কাজগুলো করছি এটা কিন্তু একটা পাত্রের মধ্যে নিয়ে করছি। যে আমি বললাম যে হাইড্রো এক্সট্রাকশন করবা, এর আগে যেগুলো বললাম আর কি, ব্যাচ ব্যাচ, ওই রকম 2-3টা ব্যাচকে একত্রিত দেওয়া, 5টা ব্যাচ বা যে কয়টা ব্যাচ ম্যাক্সিমাম নিলে তত বেশি নিবে তত ভালো আর কি, একত্রিত করে
মিশ্রিত করলে ইউনিফর্ম কোয়ালিটির পলিমার পাওয়া যায়। মনে করো আজকে আজকে ধরো কথার কথা আজকে 2টা ব্যাচ হবে, এই 2টা ব্যাচের মধ্যে ভেরিয়েশন হয়। যেমন তোমাদের আমি মনে করো 5জন মানুষকে বললাম এই নাও চিনি, এই নাও গ্লাস, এই নাও চামচ, শরবত বানাও। সবার মিষ্টি তো একরকম হবে না, কেউ চিনি একটু বেশি নিবা, কেউ একটু কম নিবা, কেউ এইরকম সমস্যা হবে, তাই না? ভিন্ন রকমের হবে। তাহলে আমি যদি বলি যে না সবার মিষ্টি এক হইতে হবে, তখন কি করবো? তখন এই সবার চিনি এই শরবত গুলিকে একটা পাত্রে নিয়ে নাড়াচাড়া করবো, তারপরে আবার সবাইকে ডিস্ট্রিবিউট করে দিবা, সবার মিষ্টি সমান হবে। এটাই হলো ব্লেন্ডিং। একই রকম যেন, একই রকম না হইলে হবে কি, ফাইবার একবার ভালো একবার খারাপ, একবার ভালো এরকম ভেরিয়েশন। ভেরিয়েশনটা তো খুবই খারাপ টেক্সটাইল সব ক্ষেত্রে, ফাইবার, ইয়ার্ন, ফ্যাব্রিক, হ্যাঁ, ডাইং এর পরে যে কোনো জায়গায় একই রকম হইতে হবে, সেম ভেরিয়েশনটা অ্যাকসেপ্টেবল, সেজন্য ব্লেন্ডিং করা। ব্লেন্ডিং করলে আমাদের কাজ আপাতত শেষ। এখন হলো কি এটাকে ডোপ তৈরি করতে হবে। ডোপ মানে হলো স্পিনিং সলিউশন। ডোপ অর্থ কি? স্পিনিং সলিউশন। অর্থাৎ এই যে তুমি স্পিনারের ভিতর দিয়ে পাস করবা, তোমার তো সলিড পলিমার তো আর পাস করতে পারবা না, তাই না? পাস করলে তো তোমার ছিদ্র বন্ধ হয়ে যাবে, লিকুইড অবস্থায় পাস করতে হবে। তাহলে পলিমারটাকে লিকুইড স্টেটে আনতে হবে। তোমরা সবাই জানো যে এই যে পলিমার নিয়ে আমরা কথা বলছি আর কি, সেলুলোজ এবং তার ডেরিভেটিভ, এটা তো এই পলিমারকে সাধারণত ড্রাই স্পিনিং এর মাধ্যমে ফাইবার তৈরি করা হয়। আমি অবশ্য আগে ড্রাই স্পিনিং আলোচনা করেছি, তোমাদের আশা করি মনে আছে। এখানে কিন্তু মেল্ট স্পিনিং করা যাবে না, কারণ উৎপন্ন পলিমার কিন্তু বেশি তাপ দিলে ক্ষতিগ্রস্ত হবে, পলিমারটা ড্যামেজ হয়ে যাবে। সেই জন্য এটা মেল্ট স্পিনিং আমরা যাব না। আর আলটিমেটলি এটার মেল্টিং করাটাও ডিফিকাল্ট। এখন কি করব? তাহলে এটার জন্য ড্রাই স্পিনিং ব্যবহার। ড্রাই স্পিনিং তোমাদের মনে আছে আশা করি, যে আমরা সলভেন্টটা এমন নিব যে সলভেন্টটা ইজিলি এভাপোরেশন করা যায়, তাপ দিলে যেন তাড়াতাড়ি সে লিকুইড স্টেট থেকে গ্যাস স্টেটে চলে যায়। তাহলে সলভেন্ট আমরা দূর করে দিলে তো আমরা ফাইবার পাবো। ড্রাই স্পিনিং মানে কি? শুকাবো, আমি শুকাবো, আমার পলিমারটাকে আমি ড্রাই করবো। সেজন্য যদি তোমার পলিমারটা হয় প্রাইমারি অ্যাসিটেট, তাহলে সাধারণত সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় মিথিলিন ক্লোরাইড। আর যদি তোমার পলিমারটা হয় সেকেন্ডারি অ্যাসিটেট, তাহলে সাধারণত সলভেন্ট হিসেবে ব্যবহার করা হয় এসিটোন। এখানে কোনটা লেখা আছে দেখো, এখানে লেখা আছে হলো এসিটোন, তাই না? তার মানে এখানে তোমরা সেকেন্ডারি অ্যাসিটেটের জন্য সলভেন্ট দেওয়া হয়েছে। এখন তোমার যদি পরীক্ষায় ধরো প্রশ্ন আসে যে ট্রাই অ্যাসিটেট ফাইবার তৈরি করার একটা ফ্লো চার্ট দাও, তখন কিন্তু তোমার এখানে কিন্তু কারেকশন করতে হবে যে এই জায়গায়, তাই না? এখানে অ্যাসিটনের পরিবর্তে কি লিখতে হবে? এখানে লিখতে হবে মিথিলিন ক্লোরাইড। মিথিলিন ক্লোরাইডের সাথে মিশানো হলে প্রাইমারি অ্যাসিটেট সলিউবল হবে, আর অ্যাসিটনের সাথে মিশানো হলে সেকেন্ডারি অ্যাসিটেট সলিউবল। তারপর ভালো করে নাড়াচাড়া করবা, সলিউবল হয়ে যাবে। এই অবস্থায় আমরা ডিলাস্ট্রেন্ট যোগ করি, পিগমেন্ট যোগ করি, যেটা যেটা যোগ করা দরকার, এডিটিভ গুলো আর কি যোগ করি। তারপর ভালো মতো ফিল্ট্রেশন করতে হবে। এখন সাধারণত আমি তোমাদের বলেছি যে মিনিমাম 2টা ফিল্ট্রেশন দরকার, 2বার মিনিমাম, অনেক সময় 3বারও করা। যাই হোক, 2বার তো অবশ্যই করতে হবে। ফিল্ট্রেশন করা হয় কেন? কোনো সলিড যেন না থাকে। ফিল্ট্রেশনের পরে তোমার স্পিনারের ভিতর দিয়ে বের করবা, আর ওখানে ওই স্পিনারের থেকে বের হওয়ার পর গরম গ্যাস চালনা করবে। তাহলে গরম গ্যাস দিলে কি হবে? মিথিলিন ক্লোরাইড বা অ্যাসিটোন সঙ্গে সঙ্গে গ্যাসের সংস্পর্শে আসার অল্প সময়ের সঙ্গে সঙ্গে আর কি এভাপোরেশন করবে। এভাপোরেশন করে সে করবে কি, লিকুইড স্টেট থেকে গ্যাস স্টেটে চলে যাবে। তাহলে আমার পলিমারটা ড্রাই হয়ে ফাইবার হয়ে গেল, আর সলভেন্টটা চলে গেল। তো ওই সলভেন্টটাকে আমরা জানি যে আবার সংগ্রহ করা হয়,
আবার পুনর্বার ব্যবহার করো, রিসাইক্লিং করা। আর উৎপন্ন যে পলিমার থেকে যে ফাইবার হইলো, এই ফাইবারটাকে স্পিনেটের থেকে যতগুলি ফাইবার হয় এগুলিকে একত্রিত করা হয়, একটা গাইডের মাধ্যমে কনভার্জেন্স করা হয়, তারপর স্ট্রেচিং করে ববিনে জড়ানো হয়। এই হলো অতি সংক্ষেপে আমাদের ফ্লোচার্ট। মনে রাখতে হবে, আবারও আমি বলছি, যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে যে ট্রাইএসিডেড ফাইবার তৈরি করতে হবে, ট্রাইএসিডেড ফাইবার তৈরি করতে হইলে তখন কিন্তু এই যে এই ধাপটা বাদ দিতে হবে, বাদ দিতে হবে, কারণ আমাদের সেকেন্ডারি অ্যাসিডেট তৈরি করার দরকার নেই, প্রাইমারি অ্যাসিডেট থেকে আমরা। এখন ফ্লোচার্ট নিয়ে করে কোনো কনফিউশন, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা আমাকে প্রশ্ন করো, আমি এরপরে অন্য আরেকটা ইতে যাব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার, মোটামুটি ক্লিয়ার স্যার। যদি মোটামুটি ক্লিয়ার থাকো তাহলে এখন ভালো করে দেখো, একটা এই সবগুলো প্রসেসকে একত্রে মিলিয়ে আমি এখানে দিয়েছি, ভালো করে আগে দেখো। যে কথাগুলো আমি বললাম না, এটার পর ওইটা, ওইটার পর ওইটা একসাথে দিয়েছি আর কি সব। আমার প্রশ্ন হলো, আমি বেশি সময় কিন্তু নেব না, আমার প্রশ্ন হলো এটা কোন ফাইবার তৈরির ফ্লো চার্ট? এটা কি অ্যাসিডেড ফাইবার তৈরির ফ্লো চার্ট নাকি ট্রাই অ্যাসিডেড ফাইবার তৈরির ফ্লো চার্ট? তাড়াতাড়ি বলো। স্যার স্যার অ্যাসিডেড, অ্যাসিডেড। স্যার। সবাই কি একমত? জি স্যার। জি স্যার। কিভাবে বুঝতে পারলা? স্যার অ্যাসিটোন আছে স্যার। এখান থেকে তুমি একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। এক নাম্বার হলো, দেখো অ্যাসিটোন ব্যবহার করা হয় কখন? এটা ব্যবহার করা হয় সেকেন্ডারি অ্যাসিডেটের ক্ষেত্রে, তাই না? ওটাকে সলিবল করার জন্য। তারপর আরেকটা দেখো, হাইড্রোলাইজিং ট্যাঙ্ক। হাইড্রোলাইজিং কখন ব্যবহার করা হয়? সেকেন্ডারি অ্যাসিডেট তৈরি করার জন্য, তাই না? তাহলে এই এরকম কোন একটা ইন্ডিকেশন থাকবে যার তুমি বুঝতে পারবে। এখন তোমরা যদি প্রশ্ন করো স্যার পৃথিবীতে কোনটা বেশি উৎপন্ন হয়, আমি তো আগেও বলেছি অ্যাসিডেড ফাইবার অনেক বেশি উৎপন্ন হয় ট্রাই অ্যাসিডেটের তুলনায়, কিন্তু এই ফাইবারগুলো একটু বিলাসী ফাইবার, একটু বিলাসবহুল ফাইবার আর কি, হ্যাঁ, কিন্তু আমরা বাদ দিতে পারি না, এগুলো গুরুত্বপূর্ণ ফাইবার। কারণ আমাদের বাংলাদেশে হয়তো তোমার চোখের সামনে খুব বেশি পড়বে না, দেশের বাইরে গেলেই তোমার পড়বে, বিশেষ করে মেয়েদের জামা কাপড়ের ক্ষেত্রে বা ছেলেদের জামা কাপড় একটু দামি পোশাক, সেখানে কিন্তু থাকার সম্ভাবনা আছে। তোমাদের এখনো থাকতে পারে, আমি বলি একটু দামি স্যুট যাদের বাসায় আছে আর কি, তোমার না থাকলেও তোমার বাবার যদি থাকে বা যদি থাকে আর কি, তুমি বাসায় স্যুটটা লেভেল খুঁজে বের করবা। লেভেল তো বুঝো, যে কি লেখা থাকে, কি কি ফাইবার আছে, তুমি দেখবা পেয়ে যেতে পারো। ট্রাইএসিটিক ফাইবার, ট্রাইএসিটিক ফাইবারটা খুব জনপ্রিয় হলো তোমার লাইনিং ব্যবহার করা হয়। লাইনিং তো চিনো, তাই না? লাইনিংটা হলো যে তুমি যদি কোট পরো আর কি, তাহলে কোটের ভিতরের দিকে দেখবো একটা স্লিপারি একটা পিছনের দিকে আর কি, হ্যাঁ, ভিতরের দিকে কিন্তু একটা স্লিপারি একটা লেয়ার থাকে কাপড়ের, এবং একটু স্মুথ স্লিপারি থাকে, দেখতে খুব ব্রাইট, ওটাকে বলে লাইনিং। ট্রাইএসিডেড ফাইবার লাইনিং হিসাবে অত্যন্ত জনপ্রিয়, যদিও অন্য ফাইবারেরও লাইনিং আছে, কিন্তু ট্রাইএসিডেড ফাইবার অনেক জনপ্রিয়। তো তোমাদের বাসায় যদি থাকে, দামি স্যুট বললাম, ইম্পোর্টেড, মনে করো বিদেশ থেকে কেউ নিয়ে আসছে, তাহলে তুমি দেখবা পেয়ে যাবে ট্রাইএসিডেড ফাইবার। আর অ্যাসিডেড আমি আমার অভিজ্ঞতা কম বেশি আছে, দুইটার সাথেই আছে, অ্যাসিডেড ফাইবারের সাথে আছে, ট্রাইএসিডেড আছে। তো এই ফাইবারগুলো খুব সেন্সিটিভ ফাইবার, কিন্তু আমরা যদি যত্ন না নিই ফাইবারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, বেশি দিন ব্যবহার করা যায় না, নষ্ট হয়ে যায়, যত্ন নিতে হয়। এটাকে তুমি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবা না, যত্ন আমরা পরে দেখবো আর কি। তুমি যদি যত্ন নিতে পারো তাহলে তুমি 4 বছর 5 বছর ব্যবহার করতে পারো। আর যদি, কিন্তু আমরা স্যুটের ক্ষেত্রে তো আমরা ওয়াশ করি না ডিটারজেন্ট দিয়ে, তাই না? লন্ড্রিতে ড্রাই ক্লিনিং এ, এই জন্য স্যুটটা টিকে বেশি দিন।
তাহলে আমি যে কথাটা বলেছি যে অ্যাসিটেট ফাইবারের ব্যবহার বেশি। যে ফ্লেক্স কথাটা বললাম না, তোমার তো মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আবার কেমন জিনিস, সেটার ছবি আমি তোমাদের দিয়েছি আর কি। ফ্লেক্স ওই অদক্ষেপ পরে না, অদক্ষেপ করলে আমরা বললাম না ফিল্ট্রেশনের সাহায্যে দূর করা হয়, তাহলে অদক্ষেপ গুলিকে যখন শুকনা করবা, ড্রাই করবা, তখন এই ফ্লেক্স গুলি পাওয়া যায়। তাহলে আমরা ফাইবার দুইটার ধর্ম পড়ছি, এক নজরে দেখো। ফাইবারের ধর্মের মধ্যে আকাশ পাতাল প্রভেদ নাই, পার্থক্য আছে, আমি বলছি আকাশ পাতাল প্রভেদ নাই, কাছাকাছি একটু ভেরিয়েশন আছে, আমরা জানবো সেটা। তো এসিটেট ফাইবারটা হলো সফটওয়্যার, এসিটেট ফাইবারটা হলো বেশি সফটওয়্যার, এই জন্য এটা সাধারণত অনেক সময় আর কি ড্রেস মেটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়, কারণ ড্রেপ প্রপার্টি খুব ভালো, গায়ের সাথে মিশে থাকে, একেবারে মিশে থাকে, তোমার কাছে মনে হবে মোমের মতো আর কি, হ্যাঁ, গায়ের সাথে মিশে থাকে। আর ট্রাইসিডেড ফাইবারটা একটু হার্ডার, বুঝছো, একটু হার্ডার। যদি আমরা বলি যে পড়লে কোনটা বেশি আরাম লাগবে, নিঃসন্দেহে অ্যাসিটেড ফাইবার বেশি আরাম লাগবে, কারণ অ্যাসিটেটের ময়েশ্চার রিগেন হলো 6.5% আর ট্রাইসিডেটের হলো 4.5%। দুইটা ফাইবারের স্পেসিফিক গ্রেভিটি হলো 1.32 এবং উলের খুব কাছাকাছি। এই কথাটা কেন লিখলাম জানো? না লিখলেও পারতাম, এটা লিখেছি এই জন্য যে উল ফাইবারের সাথে অ্যাসিডেড ফাইবারের যে ব্লেন্ড, এটা খুবই দামি স্যুটে ব্যবহার করা হয়, দামি স্যুটে ব্যবহার করা হয় উলের সাথে অ্যাসিডেড ফাইবারের ব্লেন্ড। তবে ট্রাইসিডেটও করা হয়, কিন্তু অ্যাসিডেটও করা হয়। হয়তো বলতে পারো যে স্যার দুটোর একই রকম নাকি? না, তো বললাম কাছাকাছি, কিন্তু একটা সফট বেশি। সফটটা হলো কি, স্যুট ছাড়া অন্যান্য মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা স্কিনের সাথে লাগলে আমরা খুব আরাম আরাম চাই আর কি, হ্যাঁ, স্কিনে সিল্কের মতো ফিলিং, স্কিনে যদি লাগে মনে হবে সিল্ক ফাইবারের জামা পরেছে। স্যুটের ক্ষেত্রে আবার আমরা কি চাই জানো, আমাদের চাহিদাটা হলো হাত যেন কোথাও না পড়ে, সেই জন্য ইস্ত্রি করলে যেন স্মুথ হয়ে যায়, সেটা আবার ট্রাই অ্যাসিডেট ভালো, সেই জন্য স্যুটের ক্ষেত্রে কিন্তু ট্রাই অ্যাসিডেটের পপুলারিটিটা বেশি। আরেকটা হলো দুইটা ফাইবারই কিন্তু দুর্বল ফাইবার, ভয় আছে তুমি ড্যামেজ হতে পারে, বিশেষ করে ওয়াশিং এর সময়, ওয়াশিং করলে ড্যামেজ হতে পারে। ওয়াশিং মেশিনে ওয়াশ করা নিষেধ, হারাম, একেবারে নিষেধ। তুমি যদি ওয়াশিং মেশিনে ওয়াশ করো, তোমার ফাইবার ড্যামেজ হতে এই 15 দিনও লাগবে না, নষ্ট হয়ে যাবে। সুতরাং অ্যাসিডেট এবং ট্রাইসেট দুইটা ফাইবারই ড্রাই ক্লিনিং করতে হবে। ইস্ত্রি করার সময় সাবধান থাকতে হবে, কোনটার জন্য? অ্যাসিডেট ফাইবারের জন্য। ট্রাই অ্যাসিডেটের ক্ষেত্রে ভয় নাই, মেল্টিং পয়েন্ট হাই 290 এর উপরে, কিন্তু অ্যাসিডেট ফাইবারের ক্ষেত্রে ভয় আছে, মেল্টিং পয়েন্টটা কম, দেখো 230। ইস্ত্রি করার সময় ইস্ত্রির টেম্পারেচার 230 উঠে যায় সহজেই, এই জন্য কি হতে পারে, গলে যেতে পারে, সাবধান। এই জন্য ইস্ত্রি করার সময় ওই ইনস্ট্রাকশনে থাকে বেশি গরম না, ইস্ত্রি বেশি গরম ইউজ করলে তোমার ফাইবার বা তোমার গার্মেন্টসটা ড্যামেজ হয়ে যাবে। আর কেমিক্যাল প্রপার্টির ক্ষেত্রে ওই যে বললাম আকাশ পাতাল প্রভেদ নাই, নিচের লাইনটা অবশ্য এটা আগে হতো, এখন আর হয় না আর কি। দুইটা ফাইবারের ক্ষেত্রেই ডাইং করা হয় ডিসপার্স ডাই দিয়ে অথবা পিগমেন্ট ব্যবহার করা। সবচেয়ে বড় সুবিধা, তোমরা তো সেলুলোজিক ফাইবার পড়েছো তাই না, ভিসকোস, তারপর লায়োসেল, ন্যাচারাল গুলিও পড়েছো, মনে আছে তোমাদের আশা করি, কটন ফাইবার, তারপর এই ফ্লাক্স, তাই না, এগুলো পড়েছো। একটা বড় প্রবলেম ছিল কি জানো সেলুলোজিক ফাইবারে, সেটা হলো মোল্ড এবং মিলডিউ অ্যাটাক হয়, একটু ভিজা রেখে দিলেই কালো 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 দাগ পড়ে যায়, তাই না, মিলডিউ গ্রোথ হয়। কিন্তু এই দুইটা ফাইবারের ক্ষেত্রে মিলডিউ গ্রোথ হবে না, এই জন্যই আমি বললাম যে দামি স্যুটের ক্ষেত্রে এটার জনপ্রিয়তা বেশি।
তবে অ্যালকালি সহ্য করতে পারে না, এমনকি ব্লিচিং এজেন্ট স্ট্রং এটাও সহ্য করতে পারে না, ড্যামেজ হয়ে যায়। সুতরাং তুমি যখন এটাকে এই ডাইং করার সময় যে কন্ডিশন আর কি, তোমরা তো জানো ডিসপার্স ডাই সম্পর্কে কিছু না কিছু হয়তো জানো, আমি ধারণা করছি, আমি জানি না পড়েছো কিনা তোমরা। এটা কিন্তু পিএইচটা হলো অ্যাসিডিক কন্ডিশন, পিএইচটা থাকে 7 এর নিচে, তখন ড্যামেজ হয়। অ্যালকালি এটাকে দুর্বল করে দেয়, এসিডও করে দিতে পারে, কিন্তু অ্যালকালি বেশি ক্ষতি করে আর কি। আর গরম পানিতে বেশিক্ষণ রাখলে এই অ্যাসিডিক ফাইবার কালারের ক্ষতি হতে পারে, সাবধান থাকতে হবে গরম ফুটন্ত পানিতে। এবার ব্যবহার আমি যেগুলো দিয়েছি সত্যি বলতে কি ওই বেশিরভাগ ব্যবহারই হলো এসিটেট, বেশিরভাগই আমি দিয়েছি ব্যবহার এসিটেটে, আর একদম নিচের পয়েন্টটাতে দিয়েছি ট্রাই এসিটেটে। তোমরা আমিও বলছি কিছু, তোমরা একটু পড়তে থাকো। অ্যাপারেল ক্ষেত্রে যে বললাম যে তুমি যদি দেশের বাইরে যাও, একটু ধনী দেশে যাও, এটার ব্যবহার তুমি খুঁজে পাবা। কি 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 জিনিস তৈরিতে ব্যবহার করা হয়? ব্লাউজ, ড্রেস, এগুলো হলো কি মেয়েদের যে শার্ট, হ্যাঁ, তৈরিতে ব্যবহার করা হয়। তারপর ওয়েডিং এন্ড পার্টি অ্যাটায়ার, এই যে বিয়ের বিয়ের পোশাক পরিচ্ছদে ব্যবহার করা হয়। কারণটা কি জানো? এই ফাইবার দুইটাই খুবই কিন্তু প্রায় ইয়ে ফাইবার, লাক্সারি ফাইবার। এই যে মনে হয় যে সিল্কের জামা পরে আছে, বললাম না, দেখতে মনে হয় সিল্কের মতো, এটার একটা অ্যাট্রাকশন আছে, দেখতে খুব সুন্দর লাগে। তারপরে মেয়েদের আন্ডার গার্মেন্টস, বাথিং কস্টিউম তোমরা হয়তো দেখেছো, আমাদের মানে সব জায়গায় যে ব্যবহার, সব দেশে ব্যবহার করে তা না। শাওয়ার নেওয়ার পরে একটা জামা পরে, বুঝছো? ওই জামাটা পরে কেন? যে তোমার বডিতে যদি কোনো পানি থাকে অ্যাবসর্ব করে নেওয়ার জন্য, ওটাকে বলে বাথিং কস্টিউম। এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। কিন্তু মনে রাখতে হবে কখনোই ব্যবহার করবা না হ্যান্ডকারচিফ মানে রুমাল এবং কার্পেট তৈরি। অ্যাসিডেড ফাইবার দিয়ে কখনোই তুমি রুমাল তৈরি করবা না এবং কার্পেট তৈরি করবা না, কারণ ঘর্ষণ হইলে ড্যামেজ হতে পারে। রুমালের মধ্যে তো অনেক ঘর্ষণ হয়, তাই না? কার্পেটের মধ্যেও পায়ের ঘর্ষণ হয়, সেজন্য এগুলি তৈরিতে ব্যবহার করা হয়। হোম ফার্নিশিং এর ক্ষেত্রে এটার ব্যবহার আছে, যে সোফার কভার। তারপরে কিন্তু যে সোফার কভারের মধ্যে তো একটা সমস্যা আছে কি, ওই যে মানুষ ব্যবহার করতে গেলে অনেক সময় দেখা যায় যেখানে ঘর্ষণ বেশি হয়েছে এখানে ড্যামেজ হয়ে যায়। আগে ব্যবহার করা হতো, এখন ব্যবহার কমে গেছে আর কি, অ্যাসিডেড ফাইবারের বা ট্রাইসিডেড ফাইবার। তারপর ড্রেপারি তৈরিতে ব্যবহার করা হয়। ড্রেপারি তো বোঝো, যে পর্দার কাপড় যেমন, তাই না, কার্টেন, হ্যাঁ, ঝুলন্ত জিনিস এগুলো আর কি, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। আপহোলস্ট্রি, ওই যে ডাইনিং চেয়ার, বা ব্যবহার আছে লাক্সারি, মানে মনে করো অনেক দামি, যে ক্ষেত্রে ফর্মাল, ধরো মনে কথার কথা বলছি, যেমন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার, তাদের যে বিদেশি গেস্টদের সাথে মিটিং থাকে, ওখানে তারা অল্প কতক্ষণ বসে, তাই না? মানে প্রচুর ব্যবহার করা হয় না, কিন্তু দেখতে খুব আকর্ষণীয়, সেই সমস্ত ক্ষেত্রে ব্যবহার। তারপর টেকনিক্যাল টেক্সটাইল হিসাবে এটার ব্যবহার, অ্যাসিডেড ফাইবারের ব্যবহার অনেক বেশি হলো সিগারেট ফিল্টার তৈরি। তোমাদের দেখবা সিগারেটের যেখান দিয়ে ধোঁয়াটা টেনে নেওয়া হয় ওখানে ফিল্টার থাকে, ফিল্টারটা কিন্তু যোগ করা হয় আলাদা আর কি, হ্যাঁ, আলাদা তৈরি করে এটা যোগ করা হয়। তো ফিল্টারের যে র্যাপিং মানে টা আছে, পেপারটা তুমি সরায় ফেললে দেখবা ভিতরে খুব সফট একটা ফাইবার থাকে, ওই ফাইবারটা হলো অ্যাসিডেড ফাইবার। তাহলে আমাদের বাংলাদেশে আমরা তো প্রচুর পরিমাণে দেখি, তাই না? তুমি হয়তো বলতে পারো যে স্যার এই ফাইবার অ্যাসিডেড কেন? তো যে কোনো ফাইবার ইউজ করতে পারেন না, সারা পৃথিবীতে যত ফিল্টার আছে সবগুলি হলো অ্যাসিডেড ফাইবার। কারণ অ্যাসিডেড ফাইবার ফিল্ট্রেশন করলে ওই যে স্মোক, ধোঁয়ার মধ্যে যে বিভিন্ন ধরনের সলিড আছে না, এগুলিকে আটকায় রাখতে পারে, নাহলে তো এই সলিডগুলি তোমার কি হচ্ছে, কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে, তাই না? ফুসফুসে গিয়ে এরকম ভাবে স্মোকিং যারা করে তাদের দ্রুত মানে ব্লক হয়ে যায়। ওটাকে আটকানোর জন্য সলিড যে পার্টিকেল আছে সেগুলিকে আটকানোর জন্য ফিল্টার হিসেবে কাজ করে।
আর বাসায় যে আমরা ডোমেস্টিক ফিল্টার ইউজ করি, এই যে পানির ফিল্টার আছে না, যে মনে করো তোমরা ওই যে পিওরিট বা আরো কি কি যেন নাম আছে, এইগুলোর ক্ষেত্রে ভিতরে দেখবা একটা ফিল্টারের কার্ট্রিজ থাকে, ওইটার ভিতরে আছে এসিটেট ফাইবার। তারপরে ডায়াপারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে এটা খুব দামি ডায়াপারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডায়াপারের মধ্যে তো দামের পার্থক্য আছে, তোমরা দেখেছি অনেকে জানো প্রাইস। খুব দামি ডায়াপারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কেন? এটা অ্যাবসর্ব করতে পারে, ময়েশ্চার অ্যাবসর্ব করতে পারে। আর সার্জিক্যাল প্রোডাক্ট বলতে এই যে মনে করো যে ব্যান্ডেজ, গজ ফ্যাব্রিক, তারপরে মাস্ক আছে না, যে ডাক্তাররা যখন অপারেশন করে তখন মাস্ক ব্যবহার করে, তারপরে মাথার মধ্যে একটা এক ধরনের টুপির মতো ব্যবহার করে, তাই না? আবার সার্জিক্যাল গাউন আছে একটা, হ্যাঁ, এক ধরনের জামা পরে, তাই না? এই সব কিছু কিন্তু অ্যাসিডেড ফাইবারের তৈরি। তারপরে মার্কার পেনের যে টিপ, সেখানে অ্যাসিডেড ফাইবার থাকে। অ্যাওয়ার্ড রিবন, যে মনে করো বিভিন্ন প্রতিযোগিতা চ্যাম্পিয়ন, রানার্স আপ একটা রিবন লাগিয়ে দেয় না, রিবনটা দেখতে কিন্তু খুব ব্রাইট, চকচক চকচক করে, সুন্দর, আকর্ষণীয়, এটা অ্যাসিডেড ফাইবার। আর ট্রাই অ্যাসিডেড ফাইবার মেয়েদের স্যুট তৈরিতে ব্যবহার করা হয়, তারপরে স্কার্ট তৈরিতে ব্যবহার করা হয়, টপস তৈরিতে ব্যবহার করা হয়, স্যার শার্ট তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, শুনতে পাচ্ছ? স্যার আমাদের দেশে যে অ্যাওয়ার্ড রিবন ওইগুলা তো স্যার নর্মাল কাপড় হয় না স্যার। এটা তো অবশ্য আসলে বলা যাবে না, না না জেনে বলা যাবে না। আমাদের দেশে সচরাচর যে অ্যাওয়ার্ড রিবন গুলো, এগুলো আসলে এত দামি অ্যাসিডেড ফাইবার দিয়ে হয় না আর কি, কারণ তুমি তো বাংলাদেশে অ্যাসিডেড ফাইবার খুঁজে পাবা না। তখন তারা করে কি, অন্য ফাইবারে চলে যায়। অন্য ফাইবার বলতে দুইটা ফাইবার ব্যবহার করা হয়, পলিয়েস্টার অথবা নাইলন, এগুলো বাংলাদেশে পাবা বেশি। পলিয়েস্টার হলো চিপ, আর নাইলন একটু দামি ফাইবার। পলিয়েস্টারের লুকটা একটু চিপ, আর নাইলনের লুকটা হলো একটু দামি। যেমন আমাদের ড্যাফোডিলের যে ইয়েটা দেখেছো, যে তোমরা যে আইডি কার্ড ঝুলায় রাখো, আইডি কার্ড ঝুলানোর জন্য একটা ফিতা দিছে না? জি স্যার। এই ফিতাটা কোন ফাইবারের তৈরি দেখি বলো তো, দেখি আন্দাজ, অনুমান করে বলো। স্যার পলিয়েস্টার। এটা নাইলন ফাইবারের তৈরি। হ্যাঁ, তাহলে হাত দিয়ে ধরলে বুঝতে পারবা নাইলন ফাইবার। নাইলন পলিয়েস্টারের পার্থক্য বোঝার উপায় হলো কি, নাইলনটা তুমি যখন হাত দিয়ে ধরবা সফট মনে হবে, আর যদি পলিয়েস্টার হয় একটু হার্শ, একটু মনে হবে কঠিন কঠিন মনে হবে, হার্ড, এটা রিজিড। আর নাইলনটা তুমি যখন হাত দিয়ে ফিল করবা একটু সফট মনে হবে, এইভাবে তুমি বুঝতে পারবা। দেখো, হাত দিয়ে দেখো, রিবনটা একটু সফট আছে। আচ্ছা, যাই হোক, তো আরেকটা কথা বললাম যে স্যুট, দামি স্যুট তৈরিতে ট্রাইসিডের ব্যবহার করা হয়, ছেলেদের স্যুট বা মেয়েদের স্যুট দুটাই। এবং ট্রপিক্যাল স্যুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্রাইসিড বেশি বেশি। ট্রপিক্যাল স্যুট বুঝো তো, সামার স্যুট যেটা, মানে গরমকালেও তো একটা স্যুট পরা যায় যেটা ঘামবে না। হ্যাঁ, ওটার মধ্যে তো বেশি উল থাকলে সমস্যা, উল থাকে অল্প, মনে করো 10% উল ফাইবারে, কিন্তু খালি আমরা মনে করি যে এটা মনে হয় গরম, কিন্তু উল ফাইবারের একটা কোয়ালিটি আছে, সে অ্যাবজর্ব করতে পারে ময়েশ্চার বেশি। তো উল মনে করো 10%, আর পলিয়েস্টার দিয়ে দিল ধরো 40% বা 50%, তাহলে কত হলো? 50 আর 10 60%। আর ট্রাইসিডেট দিয়ে দিল মনে করো 40%, তাহলে এটা হয়ে গেল কি, ট্রপিক্যাল স্যুট, অর্থাৎ সামারের স্যুট তৈরিতে ব্যবহার করা হয় এই ধরনের ব্লেন্ডেড ফ্যাব্রিক। তাহলে আমাদের এখানেই আমাদের আজকের মডিউলটা আমরা শেষ করছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইবার আমরা আলোচনা শুরু করব, সবারই খুব পরিচিত ফাইবার, পলিয়েস্টার। এর পরের ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করব। স্যার এই চ্যাপ্টারের রিঅ্যাকশন গুলো কি স্যার পুরোপুরি মানে জানাটা খুব ইম্পর্টেন্ট স্যার। একটু তোমার কথাটা একটু কেমন আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, কেমন? হ্যালো স্যার রিঅ্যাকশন গুলোর কথা বলছিলাম, যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো স্যার। এই অ্যাসিডেড ট্রাইসিড ফাইবারের জন্য অ্যাসিটাইলেশনের যে রিঅ্যাকশন, জি স্যার। দেখতে চাও আবার? স্যার বলতে যাচ্ছিলাম এটা তো স্যার মানে ওই যে স্ট্রাকচারটা, স্যার স্ট্রাকচারটা তো দুই ভাবে দেওয়া না স্যার।
তোমরা যেভাবে লিখতে পছন্দ করো সেইভাবেই লিখো। তোমরা যদি এইভাবে রিয়েকশন দিতে চাও সেটাও দিতে পারো। এখানে দেখছো সবগুলা রিয়েকশন কিন্তু এক জায়গায় আছে। তোমার যদি পছন্দ হয় না আমি এই রিয়েকশন দিব না, আমি এইভাবে দিব, হ্যাঁ তুমি এইভাবে দিতে পারো। এই যে এখানে যে আছে না রিং তৈরি করে একটু ডার্ক কালার, ওইটা হইলো কি এখানে ওই সামনে পিছনে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। জি স্যার, তাহলে রিং না দিয়ে স্যার ডাইরেক্ট লিখে দিলেও তো হবে, তাই না? হ্যাঁ, কোনো সমস্যা নাই। এটা দেওয়া হয়েছে কি তোমাদের পরিচয় করে দেওয়ার জন্য, যে এইভাবে কেমিস্ট্রা লিখে, হ্যাঁ কেমিস্ট্রা এইভাবে রিঅ্যাকশন লিখে সামনে কোনটা পিছনে কোনটা বোঝানোর জন্য। সামনেটা হলো দেখছো এই যে গাঢ় কালার একটু মোটা দেখা যায়, তাই না? আর পিছনেরটা একটু হালকা, লাইনটা আর কি লাইন মোটা চিকন। তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের যেটা পছন্দ হয়। তোমার এখানে কোনোটাই দেওয়া দরকার, তুমি দরকার হলে ইন্টারনেট থেকে খুঁজে আরেকটা দাও, কোনো অসুবিধা নাই, একই হবে। কারণ এটা তো তুমি ভিন্ন রিঅ্যাকশন হবে না, সেম রিঅ্যাকশনই হবে যেখান থেকেই তুমি দাও, শুধু সঠিকভাবে লিখবা। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো থাকলে বলতে পারো, নয়তো আমরা এখানে আমাদের আজকে শেষ করে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব আর কি।